আইএলস স্পিকিং টেস্টে ব্যান্ড 10 আউট অফ 9 কিভাবে পাবো? মানে আছেই ব্যান্ড স্কোর 9, সেখানে আপনি 10 কিভাবে পাবেন? এই একটা গল্প শোনাই আজকে। আমি রিসেন্টলি অভিজ্ঞতাটা হয়েছে, আমার কিছু স্টুডেন্টস ক্লাসে আমাকে জিজ্ঞেস করলো, স্যার আমাদেরকে আপনি স্পিকিংয়ের জন্য কিছু রেডিমেড আনসার্স, যেমন ধরেন স্পিকিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে যে সকল টপিকসগুলো আছে সেই টপিক্সের উপর ভিত্তি করে আমাদেরকে আপনার মতন করে আপনি কিছু আনসার্স দেন, যে আনসার্সগুলি আমরা মুখস্থ করব, মুখস্থ করলে আমরা পরীক্ষায় 9-এ 10 পাবো। এই হলো তাদের যুক্তি। তো আমি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম যে আসলে এই আইডিয়াটা আপনাদের মাথায় আসলো কোথা থেকে? পরে ওরা বললো, স্যার বাংলাদেশে তো যারা আইএলস করায় বেশিরভাগই যারা বাংলাদেশে ভাইরাল আইএলস টিচার, কিছু আপনার ভিডিও করে যারা ভাইরাল হয়ে যেতে হয়, যাদের কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার নেই, কোনো এই বিষয়ে কোনো স্টাডির দরকার নেই, শুধু এমনিতেই কিছু ভিডিও আপনার রঙ্গ মাইকে কিছু ভিডিও দিলে তারা হয়ে যায়। তো ওই বিভিন্ন টিচার্সরা যে স্টুডেন্টদেরকে ধরুন 20টা টপিক্সের উপর যেই 100টার মতন কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন্সগুলো একটা রেডিমেড আনসার্স তারা ওনাদেরকে দিয়ে দেয়, তারা এগুলি মুখস্থ করে। এবং সেই ক্ষেত্রে আরও শুনেছি যে মাক্কার নামক একজন আছেন, মাক্কারের বইও সরাসরি পুরো ঠাড়া মুখস্থ করে ফেলে মাক্কারের বই। এখন আমার প্রশ্ন হলো, মাক্কারের স্পিকিং বই, তারপরে আপনাদের যে ম্যাজিক ভাইয়া বা ম্যাজিক আপুদের যে আপনার যে রেডিমেড আনসার্সগুলি মুখস্থ করছেন, আচ্ছা আমাকে ছোট্ট একটা প্রশ্নের উত্তর দেন যে আপনি আইএলস করছেন কেন? এই প্রশ্নটার মিনিং যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার শুধু স্কোর তোলাটাই আপনার উদ্দেশ্য হবে না। আপনি আইএলস করছেন দেশের বাইরে আসার জন্য। একটু চিন্তা করে দেখেন, দেশের বাইরে আসবেন, এখন যেখানে আসছেন এখানকার ইউনিভার্সিটিতে আপনার যে প্রফেসর, উনি আপনাকে কি প্রশ্ন করছে সেই প্রশ্নের আনসারগুলো আপনি মুখস্থ করে দিবেন। আপনি এখানে শপিং করতে যাবেন, বাসে উঠবেন, নেইবারের সাথে কথা বলবেন, চাকরির ইন্টারভিউতে যাবেন, অথবা আপনি যখন আসছেন সেখানে ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলবেন। আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তরও কি আপনি রেডি করে নিয়ে আসবেন, রেডিমেড মুখস্থ করে বাসা থেকে? অথবা আপনাদের যে সকল ভাইরাল টিচার আছে তারা ধরেন আপনাকে একবার সব মুখস্থ করাই দিল, যেগুলি মুখস্থ করে তুমি যাও, আইএলসে যেমন তুমি 9-এ 10 পাবা, ঠিক তুমি এগুলি মুখস্থ করলে তুমি ওখানে একবারে পুরা ব্যাচেলর করো, মাস্টার্স করো, ইউনিভার্সিটিতে তুমি টপ স্কোরার হয়ে যাবা। আচ্ছা ভাই বোন, আপনাদের একটু মাথায় কেন খাটায় না যে আমি আইএলস করছি, দেশের বাইরে পড়তে যাব, এখন সেখানে আমার প্রত্যেকটা কাজই বাংলায় হবে না, ইংলিশে আমাকে চালাতে হবে। ওই সময় আমার যদি পূর্ব থেকে এমন থাকে যে আমি ইংলিশ মুখস্থ করে পরীক্ষায় পাশ করি, তাহলে এই সিচুয়েশনসগুলি আপনি কিভাবে ওভারকাম করবেন? বিশ্বাস করেন যে আমরা অনেকজনকেই দেখেছি, আমি এখানেও, যে আইএলসে ভালো স্কোর পেয়ে আসছে, কিন্তু যখন একটা ইন্টারভিউ বোর্ডে যায় অথবা যখন আমাদের যে ডে টু ডে লাইফ কমিউনিকেশন আছে সেখানে গেলে ওনাদের মানে অবস্থা পুরো খারাপ হয়ে যায়। কেন? এই যে ওই ধরনের ভাইরাল ভাই বোনদের কারণে, ভাইরাল টিচার্সদের কারণে, যে রেডিমেড আনসার্স মুখস্থ করেছে, মুখস্থ করে পরীক্ষা পাশের চিন্তা করছে। আমার প্রশ্ন হলো, স্পিকিং কি আদৌ মুখস্থ করে আগে থেকে রেডিমেড আনসার্স রেডি করে কোনোদিন একটা ল্যাঙ্গুয়েজ স্পিকিং করা সম্ভব? আপনি যদি একটু মাথা খাটান, পৃথিবীর কোনো ভাষায় কথা বলা মুখস্থ করে সম্ভব না। সমাধানে আসা যাক। আপনি ধরেন যে 3 মাস বা 4 মাস লাগলো আপনার উত্তরগুলি মুখস্থ করার জন্য, ওই 3-4 মাসে আপনি দৈনিক যদি একটা টপিকের উপর, যেমন ধরেন আপনি আজকে ধরুন শপিং নিয়ে আপনি আজকে সারাদিন শপিংয়ের উপর আপনি নিজে একটি স্পিকিং করবেন, তাহলে শপিংয়ের উপর কি কি প্রশ্ন আছে, শপিংয়ের উপর কি কি ভোক্যাবস লাগতে পারে, নিজে নিজে প্রয়োজনে আপনি একটা ফ্রেন্ড নেন যে দেখো এই প্রশ্নগুলো আছে শপিংয়ের উপর, তুমি আমাকে এই প্রশ্নগুলি করো, আমি উত্তর দেই। এখন উত্তর দিতে গিয়ে আপনারা কেন মুখস্থবিদ্যার শরণাপন্ন হন? কারণ আপনি মনে করেন আপনি মুখস্থবিদ্যাটা করলে সেখানে যে আনসার্সগুলো আছে এগুলো হুবু বলে দিলে আপনি ভালো একটা স্কোর করে ফেলবেন। আচ্ছা আপনার কি এক্সামিনারদেরকে আপনার মতন ব্যাককল মনে হয়? অথবা যে টিচার্সগুলো, যে ভাইরাল টিচার্সরা আপনাকে আনসার্সগুলো দিচ্ছে তাদের মতন ব্যাককল মনে হয়? কখনোই না। দে আর হাইলি এক্সপিরিয়েন্সড। মজার ব্যাপার কি জানেন, আপনি স্পিকিং করছেন, স্পিকিংয়ের জন্য যে আনসার্সগুলি মুখস্থ করছেন মাক্কার বা ওই যে অমুক তমুকের, আপনার মনে হচ্ছে এভাবে আনসার দিলে আপনি ভালো একটা স্কোর পাবেন। কখনোই না।
আপনার আনসারটা যখনই এক্সামিনার বুঝতে পারবে এটা রেডিমেড আনসার অথবা এটা রোবোটিক আনসার, যেখানে কোনো ন্যাচারাল ফ্লেভার নেই, যেখানে আপনার কোনো বডি ল্যাঙ্গুয়েজ নেই, যেখানে কোনো আপনার যে গেস্টার, আপনার যে আনসারের যে মেইন মেসেজ এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এই দুইয়ের মাঝে কোনো অ্যাডাপশন নেই। কারণ আপনি যখন ন্যাচারালি স্পিকিং করবেন তখন কিন্তু আপনার সেন্টেন্সের সাথে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার টোন সব কিছুর টোটালি চেঞ্জ হয়ে যায়। কারণ আপনি ন্যাচারালি বলছেন, আপনি ফিল করছেন, সেই ফিল থেকে আপনি এক্সপ্রেস করছেন। এই জিনিসটা যখন একজন এক্সামিনার পাবে না, তিনি নিশ্চিত ধরেই নেন যে আপনি হলেন এলিমেন্টারি লেভেলের লার্নার অথবা আপনি একজন ওই যে আপনার রেডিমেড আনসার ইউজার। আর যারা রেডিমেড আনসার ইউজ করে তাদের জন্য সবসময় স্কোর থাকে বিলো 6, আপনি বড়জোর 5 বা 5.5 পাবেন। আপনারা অনেকজনই বিভিন্ন গ্রুপে দেখে লেখালেখি করেন যে আমাকে এক্সামিনার প্রশ্ন করেছে, আমাকে আনসারটা বলারও সুযোগ দেন, একটার পর একটা পটপট করে প্রশ্ন করে চলে গেছে। কারণটা কি জানেন? তিনি বুঝতে পেরেছে আপনি যে আপনার যে মানে ওজন, আপনার যে ভার সেটা বেশি না। আপনি যে আনসার্সগুলো দিচ্ছেন আপনি বারবার রিপিট করছেন অথবা আপনি অনর্গল বলে যাচ্ছেন, যেখানে উনি কোনো প্রকারের স্পিকিংয়ের জন্য যে একটা লেভেল অফ কনফিডেন্স দরকার, যে কথা বলার যে একটা ফ্লো দরকার, যে একটা ন্যাচারাল রিদম দরকার, সেই রিদমগুলো আপনার স্পিচে পায়নি বলেই উনি একটার পর একটা প্রশ্ন করে, উনি শুধু ফর্মালিটি মেনটেন করে পরীক্ষা শেষে আপনাকে 5 বা 5.5 দিয়ে দিচ্ছে। মজার ব্যাপার, বাংলাদেশি স্পিকিংয়ের ক্ষেত্রে আপনি খুব কম মানুষই পাবেন যারা আইএলস স্পিকিংয়ে 6+ স্কোর করেছে। বেশিরভাগেরই আইএলস স্পিকিংয়ে স্কোর 5 অথবা 5.5। কেন? এই যে তার মূল কারণ হলো এটা, আমাদের একটা ইন্টেনশন যে আমরা মুখস্থ করব, মুখস্থ করে আমরা পরীক্ষা দেব। ভাই আপনার বা আপুরা যে কাজটা করেন, আপনি একটা করে টপিক ধরেন, যা পারেন এই টপিকের উপর বলতে চেষ্টা করেন। আপনি আজকে একটা টপিকের শপিংয়ের উপর বললেন, আপনি ধরেন আধা ঘন্টা ব্যয় করলেন, কালকে আপনি আরেকটা টপিকের উপর কথা বলেন। এভাবে আপনি 1 মাস 30 দিন আপনি যদি 30টা টপিক্সের উপর কথা বলেন, এই 30টা টপিক্স নিয়ে আবার 30 দিন পর পরের মাসে আপনি এদেরকে আবার রিপিট করেন, আপনি দেখবেন আপনার বিগত মাসের তুলনায় পরের মাসের পারফরমেন্স অনেক বেটার হয়েছে। কারণ ল্যাঙ্গুয়েজ কখনোই রাতারাতি ইমপ্রুভ হয় না, এটা ইমপ্রুভ হয়, এটা মাস্ট, বাট নট ইন ওভারনাইটে হয় না। এটা স্ট্রাগল করবেন, অল্প অল্প করে বলবেন। তবে আপনি যদি রিয়েল ট্র্যাকটা ধরতে পারেন, যে কথা বলার নিজের একটা ফিল করা, যে আমি যে টপিকের উপর বলছি সেই টপিকটা আমি ফিল করছি, ফিল করে সেখান থেকে আমার ভিতরে যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলি আমি এক্সপ্রেস করছি। আর একটা কথা আপনাদেরকে আমি বলবো, স্পিকিংয়ের বেলায় কখনো এটা ভাববেন না যে আপনি যত এক্সক্লুসিভ অথবা যত ডিফিকাল্ট বা ডিফারেন্ট ওয়ার্ডস ইউজ করবেন আপনাকে মনে হয় ভালো স্কোর দেবে। হ্যাঁ, ডিফারেন্ট ওয়ার্ডস আপনি ইউজ করতে পারেন যদি আপনি এই ডিফারেন্ট ওয়ার্ডসে ইউজড টু হন। আপনি যে ওয়ার্ডসটা মুখস্থ করেছেন আমি আপনাকে লিখে দিতে পারবো, পরীক্ষার হলে গেলে আপনি ওয়ার্ডটা মাথায় আসবে না। আমাদের স্পিকিং করার সময় ওই শব্দগুলি মুখে আসে, যেই শব্দগুলি আমরা ইউজ করতে করতে খুবই এক্সপিরিয়েন্সড হয়ে যাই, সেই ওয়ার্ডসগুলো আমরা যে কোনো জায়গায় মুখ দিয়ে অনর্গল বেরিয়ে যায়। এটাই হলো ল্যাঙ্গুয়েজ, নিডস প্রি-রিকুইজিশন, প্রি-এক্সপিরিয়েন্স, লং টাইম প্র্যাকটিস। তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই ইন্টেনশন রাখেন না যে আমি মনে হয় অনেক হেভিয়ার ওয়ার্ডস, যারা রেডিমেড আনসার্স তাদের হেভিয়ার ওয়ার্ডস বা হেভিয়ার স্ট্রাকচার্স অথবা তারা যে একটু কমপ্লেক্স ওয়েতে বলে, এভাবে দিতে পারলে মনে হয় আমার একটা ভালো স্কোর হবে। কখনোই না, বরং আপনি ন্যাচারাল টোনে বলতে গিয়ে যদি আপনি গ্রামারের কিছু ভুল করেন, আপনি ভোক্যাবসগুলো যদি সিম্পল ভোক্যাবস ইউজ করেন, আপনার প্রনাউন্সিয়েশনটা যদি একেবারে মানে ওই যে ক্ষেত টাইপের না হয়ে যদি মিনিমাম স্ট্যান্ডার্ডও থাকে, আপনাকে তারা 6 বা 6.5 বা 6.5 অ্যাটলিস্ট দেয়। কারণ একজন স্পিকার যখন ন্যাচারালি কথা বলে তখন এক্সামিনার আপনাকে ধরে নেয়, কারণ আপনি তো যে দেশে যাচ্ছেন সেখানে গিয়ে তো আপনি সারাক্ষণ ইংলিশে কথা বলবেনই, আপনি এমনিতে ভালো হয়ে যাবেন, কিন্তু আপনার ফাউন্ডেশনটা, আপনার যে ওয়ে অফ লার্নিংটা সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট আছে কিনা, এটাও কিন্তু টেস্টের একটা অংশ। সুতরাং বিনীত অনুরোধ থাকবে আল্লাহর ওয়াস্তে, আমার স্টুডেন্টগুলিকে আমি সব সময় ক্লাসের প্রত্যেক দিন ক্লাসের আইএলস ক্লাসের আগে আধা ঘন্টা তাদেরকে স্পিকিং প্র্যাকটিস করতেই হবে, সেটা মক টেস্টের মতন। এবং আমি ক্লাস করাই সপ্তাহে 3 দিন, বাকি 3 দিন প্রত্যেককেই 2 ঘন্টা করে স্পিকিংয়ের উপর তাদের একটা টেস্ট থাকে। যা পারে আমি তাদেরকে এনকারেজ করি, যা পারেন। এবং প্রত্যেকটা ক্লাস আমি একজন সিনিয়র রাখি যারা অলরেডি ভালো স্কোর করেছে, তারা ওদেরকে মোটিভেশন দেয় যে আপনি যা পারেন বলেন, আমরা বাকিরা তাকে ওয়েলকাম করি, যা পারে।
এবং কিছুদিন যাওয়ার পর আমি তার স্পিকিংয়ের কোন কোন দিকগুলো ইমপ্রুভ করা দরকার তাদেরকে আমি ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দিই যে আপনি আপনার এই দিকগুলো ইমপ্রুভ করেন, আপনি একটু ভোকেবসটা বাড়াতে পারেন, অথবা আপনি স্ট্রাকচারের ক্ষেত্রে এই ভেরিয়েশন আনতে পারেন, অথবা আপনার প্রনাউন্সিয়েশনের ব্যাপারে আপনি এই দিকগুলো আপনি ইমপ্রুভ করতে পারেন। তখন দেখা যায় 1 মাস বা 1.5 মাস পরে, কারণ আপনি স্পিকিং করার বেলায়, ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করার বেলায় আপনি যখন ফুল ফ্লোটা পাবেন, যে আপনাকে ফুল অ্যাক্সেসটা দেওয়া হবে, আপনি যা পারেন বলেন, তখন দেখবেন আপনার যদি ভিতরে আসলে কিছু থাকে সেগুলো ঠিকই বেরিয়ে আসে। আর আমি জানি বাংলাদেশে যারা আইএলস করতে যায় প্রত্যেকেই জানে, শুধু এগুলি বের করতে পারে না, যা জানে সেগুলি তো বলতে পারে না, আর নতুন শেখার কি দরকার। সুতরাং রিকোয়েস্ট থাকবে, প্লিজ কারোর বই মুখস্থ না করে, কাউকে আপনারা পীর গুরু না বানায়া আল্লাহর ওয়াস্তে নিজে যা পারেন এটা বলার অভ্যাস করেন। স্পিকিং হলো অভ্যাসের ব্যাপার, স্পিকিং কোনো মুখস্থ বিদ্যার কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, দোয়া করবেন। সালাম।